মুখপাঙ্গ। এটাকে কেন মুখপাঙ্গ বলা হচ্ছে এটা আমি আগের দিনে বলছিলাম, যে এদের মুখের মধ্যে অনেকগুলো অংশ থাকে, অনেকগুলো অংশ থাকার জন্য এটাকে কি বলা হয় একত্রে মুখপাঙ্গ বলে। আচ্ছা, আমাদের শরীরের মুখের সাথে ওদের মুখটাও হুবহু মেলে, আমাদের শরীরের মুখের সাথে ওদের মুখটাও হুবহু মেলে। তাহলে আমরা একটু ওদের শরীরের মুখপাঙ্গ গুলাকে আমাদের মুখের সাথে মেলায় পড়ি। তাহলে দেখো আমাদের এই যে মুখ তৈরির সময় দাঁত আছে না, দুই পাটি, দুইটা ঠোঁট আছে, আরেকটা কি আছে, জিহ্বা আছে, এই পাঁচটা জিনিস নিয়ে আমাদের মুখ তৈরি না? তাহলে হাঁস ফড়িং এরও যে মুখপাঙ্গ আছে, ওদের মুখপাঙ্গ পাঁচটা জিনিস নিয়ে তৈরি। কয়টা জিনিস নিয়ে তৈরি? পাঁচটা অংশ থাকে। তাহলে মুখপাঙ্গের অংশ কাটাটা পাঁচটা। এখন কথা হচ্ছে এই পাঁচটা অঙ্গের নাম কি? তাহলে দেখো আমাদের শরীরের সাথে মিলবে বলছিলাম। আসো, তুমি আগের দিনে আসো নাই? আগের দিন আসছিলে? কেন আসো নাই? দাওয়াত। ঠিক আছে, দাওয়াত খেয়ে বেড়াও। তাহলে মুখপাঙ্গের অংশ কয়টা টোটাল? পাঁচটা। দেখো তো আমাদের নিচের শাড়ির যে দাঁতগুলো আছে, এই হাড্ডিটা যে হাড্ডিটাতে আছে ওই হাড্ডিটার নাম কি আমরা পরিপাক অধ্যায়ে পড়ছিলাম? এই হাড্ডিটার নাম কি? মেন্ডিবল। কি নাম ছিল? মেন্ডিবল। তাহলে হাইড্রার মুখপাঙ্গের একটা অংশের নাম কি? মেন্ডিবল। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমাদের উপরের শাড়ির যে দাঁতগুলো আছে, এগুলো যে শাড়িতে আছে সেই শাড়ির নাম কি? সেই হাড্ডিটার নাম কি? এই হাড্ডিটার নাম ম্যাক্সিলা। তাহলে হাঁস ফড়িং এর একটা মুখপাঙ্গের অংশের নাম হচ্ছে ম্যাক্সিলা। এগুলো যদি এখন মনোযোগ না দাও, পরে কিন্তু তুমি চরম লেভেলের বুঝবে না। হ্যাঁ, বুঝার লেভেলটা হবে অগভীর, মানে তল নাই এমন। পরে আর বুঝবে না, কিছু বুঝবে না। এখানে মনোযোগ দিলে এখানেই পড়াটা হয়ে যাবে। অ্যাটলিস্ট যখন ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ নিয়ে জিজ্ঞেস করবে, তোমার মুখটা তো সাথে করে নিয়ে যাওয়া হলে, তখন মেলায় মেলায় বের করতে হবে কি কি আছে। তাহলে পাঁচটা অঙ্গ, একটা হচ্ছে নিম্ন সারির যে দাঁতগুলো আছে ওই হাড্ডিটার নাম মেন্ডিবল, ওদেরও একটা অংশের নাম কি? মেন্ডিবল। তারপরে উপরের সারির দাঁতটাকে আমরা বলতেছি ম্যাক্সিলা, হাড্ডিতে আছে, তাহলে ওদেরও একটা অংশের নাম ম্যাক্সিলা। তারপরে কি ছিল আমাদের উপরের ঠোঁট, নিম্ন ঠোঁট। এগুলাকে বাংলায় বললে কি বলি? ঊর্ধ্ব উধ অষ্ট। কি বলি? উধ অষ্ট। আর নিচেরটাকে নিম্ন অষ্ট। তাহলে ঘাস ফড়িং এর দেহে ঊর্ধ্ব অষ্টের পরিবর্তে একটা আছে, নিম্ন অষ্টের মতো আরেকটা জিনিস আছে। ঊর্ধ্ব অষ্ট যেটা, এটাকে বলা হয় লেবিয়াম। কি বলা হয়? লেবিয়াম। তাহলে এটার নাম হচ্ছে লেবিয়াম। আর নিম্ন অষ্ট যেটা, সেটার নাম ল্যাব্রাম। কি নাম? ল্যাব্রাম। তাহলে ল্যাব্রাম মানে হচ্ছে নিম্ন অষ্ট, আর ঊর্ধ্ব অষ্টটাকে কি বলা হয়? লেবিয়াম বলা হয়। আপনি এগুলা লিখে নিয়ে আমি আপনাকে 10 টাকাটা দিচ্ছি, আর একটা আমাকে ছেড়ে দিচ্ছি। এই যে এটা, এদিকে এটা দেন, আমি লিখে নিয়েছি। আচ্ছা, আমি এগুলো লিখবো। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, বুঝেছো? তাহলে আমাদের শরীরে যেটা ঊর্ধ্বষ্ট ঘাস ফড়িং এর শরীরে, ওইটার নাম কি? ল্যাবিয়াম। আমাদের শরীরে যেটা নিম্নষ্ট, এটার নাম কি? ল্যাব্রাম। তাহলে পাঁচটা পাওয়া গেল। আরেকটা আমাদের শরীরে জিহ্বা আছে। তাহলে ওই জিহ্বাটাকে ঘাস ফড়িং এর দেহে কি বলা হবে? জিহ্বাটাকে বলা হয় হাইপোফ্যারিংস। কি বলা হয়? হাইপোফ্যারিংস। ফ্যারিংস বানান কেমন? কিছু একটা দেখো, বানানটা কেমন? ফ্যারিংস বানান কেমন? আচ্ছা, ফ্যারিংস। তাহলে কি বলা হয়? হাইপোফ্যারিংস। এই যে কেন এটার সাথে মিলাচ্ছি, আমাদের দেহের দাঁত, নিম্ন দাঁত, ঊর্ধ্ব দাঁত, ঊর্ধ্বষ্ট, নিম্নষ্ট, আর এটাকে হাইপোফ্যারিংস ইকুয়ালটুকে আমাদের শরীরে জিহ্বা, এটা কেন মেলাচ্ছি? এক, জিনিসটাকে একটু সহজ লাগবে। দুই, এগুলো প্রত্যেকটারই কাজ আছে আমাদের বইয়ে। যখন যা দেখবি লেবিয়ামের কাজ কি, আমাদের ঠোঁট যা কাজ করে সেম কাজটা ওরা করে। এই যে হাইপোফ্যারিংস, এই কাজটা এমসিকিউতে আসছে। হাইপোফ্যারিংস এর কাজ কি? দেখ, তুই যদি জানিস হাইপোফ্যারিংস মানে জিহ্বা, আমাদের শরীরে জিহ্বার কাজ কি? স্বাদ গ্রহণ করে। আর কি কাজ করে? এই যে এই সোয়ালে খাবার আছে, চিবাচ্ছ খাবার, ওই খাবারটাকে এই সোয়ালে নিয়ে যায় কে? জিহ্বা নিয়ে যায়। তাহলে খাবারটাকে নাড়াচাড়া করে লালার সাথে মেশায় কে? জিহ্বা। তাহলে ঘাস ফড়িং এর এই হাইপোফ্যারিংস এর কাজ কি হবে? খাবারকে লালার সাথে মেশানোই তার কাজ। দেখো বই এখানে বর্ণনার মধ্যে সবার শেষে দেখো হাইপোফ্যারিংস এর কাজ লেখা আছে। এটা বোর্ড পরীক্ষা এখান থেকে একটা কাজই আসছিল, সেটা হচ্ছে হাইপোফ্যারিংস এর কাজ কি। হাইপোফ্যারিংস ইজ ইকুয়াল টু, যদি জিহ্বা মনে রাখতে পারো তাহলে হাইপোফ্যারিংস এর ওই একটা কাজই লেখা আছে। দেখ, এটার কাজ হচ্ছে হলো সবার শেষের লাইনে লেখা আছে, খাদ্য বস্তুকে নাড়াচাড়া করে সে কি করে? খাদ্যকে লালার সাথে মেশাতে সে সহায়তা করে। এটাই তার প্রধান কাজ। হাইপোফ্যারিংস এর সবগুলো কথা আমি বলে দিছি। হাইপোফ্যারিংস থেকে এই দুইটা লাইনই লাগবে, যে একটা খন্ডের নাম হাইপোফ্যারিংস, এটা মানুষের জিহ্বার মতো, এটার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে লালার সাথে মেশায় নাড়াচাড়া করানো, শেষ, আর কোনো কাজ নাই। এখন আসো উপরের গুলার বর্ণনাতে একটু আসি। এই পাঁচটা কি মনে থাকবে? আচ্ছা, মনে থাকা লাগবে। মনে না থাকতে রাখতে পারলে তাহলে তোমার করার কিছু নাই, আমার করার কিছু নাই। তুমি আর পারবা না পরীক্ষা হলে, এই এতটুকু বুঝছো? মরে যাবে না, পারবা না, খালি একটা নাম্বার হয়তো পাবো নাই। আচ্ছা, এখন আসো মেন্ডিবলের কাজ কি। দেখো, মেন্ডিবল দিয়ে শুরু হয়েছে না? মেন্ডিবল দিয়ে শুরু হয়েছে, তুমি অলরেডি জানো মেন্ডিবল মানে নিম্ন স্বর। মেন্ডিবল মানে কি জানো? নিম্ন স্বর। তাহলে দেখো ল্যাব্রাম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে ল্যাব্রাম দিয়ে শুরু করি। তাহলে দেখো ল্যাব্রাম দিয়ে শুরু হয়েছে তোমাদের আলোচনা। ল্যাব্রাম মানে কি? নিম্ন অষ্ট না? দেখো এখানে নিচের দিকে লেখা আছে, ওই ল্যাব্রাম মানে উপরের অষ্ট, উল্টা লিখে বলছি। ল্যাব্রাম মানে উপরের, আর লেবিয়াম মানে কি? নিম্ন। আচ্ছা, ল্যাব্রামের বর্ণনায় দেখো লেখা আছে, এগুলো আমি বানাচ্ছি না তো, কোথায় কোথায়। এই যে দেখ, ল্যাব্রামের ওখানে বর্ণনায় লেখা আছে যে এটা কি উপরের অষ্টের গঠন করে এরা।
উপরের ঠোঁটটা গঠন করে। এখন ঠোঁট যদি গঠন করে, আর কিছু লাগবে না এর বর্ণনা, জাস্ট শেষের লাইনটা লাগবে কাজ কি এটা। ঠোঁট যদি গঠন করে, তোমার কাছ থেকে কেউ খাবার বের করে, তুমি খাবার একটা খাচ্ছ, ধরো মুখে ঢুকাইছো, ওইটা বের করে নিচ্ছে, তো তুমি দাঁত দিয়ে ওটা আটকানো ট্রাই করবা। দাঁত যদি ফেল করে, খাবারটা এখনো তোমার মুখ থেকে পুরোটা বের হয়ে যায় না, ঠোঁট দিয়ে তো আটকানো ট্রাই করবে না? তাহলে দেখো এখানে লেখা আছে যে এটা কি করে, খাদ্যকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সহায়তা করে, খাবারকে ধরে রাখতে সহায়তা করে। ধরে রাখতে সহায়তা করতেছে না, ওটা যদি ঠোঁট হয়ে থাকে, উদ্ধষ্ট যদি হয়ে থাকে ল্যাব্রাম, তাহলে সে খাবারকে আঁকড়ে ধরতে সহায়তা করবে। 2 নম্বর কি করবে, আঁকড়ে ধরে কি খাবারটাকে বাইরের দিকে ফেলবে চায় না, ভিতরে ঢুকাইতে চায়, ভিতরে ম্যাক্সিলা ম্যান্ডিবলের দিকে ঢুকে নিয়ে যাবে। আর 3 নম্বর কাজ হচ্ছে স্বাদ নিতে সহায়তা করে। কি নিতে সহায়তা করে? স্বাদ নিতে সহায়তা করে। ওই যে খাবার খালি জিহ্বা দিলেই যে স্বাদ পাবা, ব্যাপারটা এমন না। ওই যে ঠোঁটে দিলেও দেখবি বোঝা যাবে। চিনি বা চিনির রস, ওই যে কি বলে গুড় বা এই টাইপের কিছু একটা যদি ঠোঁটেও পড়ে, তাও ওইটা আমরা ভিতরের দিকে নিয়ে স্বাদ নেবো না, এমন না। বুঝছো? বুঝেছো? আচ্ছা, এই হচ্ছে কথা। এখন শুধু 2 নম্বরেই লেখা আছে, দেখো ম্যান্ডিবল। কি লেখা আছে? ম্যান্ডিবল। অলরেডি তুমি জানো ম্যান্ডিবল ইজ ইকুয়াল টু নিম্ন সোয়াল। ম্যান্ডিবল ইজ ইকুয়াল টু কি? নিম্ন সোয়াল। আমাদের ম্যান্ডিবলে দাঁত আছে না? ওদের ম্যান্ডিবলে দাঁত থাকা উচিত কি না? উচিত। তাহলে ওদের ম্যান্ডিবলে কি থাকবে? দাঁত থাকবে। কি থাকে এখানে? দাঁত থাকে। এখন কথা হচ্ছে এদের দাঁতগুলো কেমন? এদের দাঁত, আমাদের দাঁতগুলো সাদা না, ওদের দাঁতগুলো কালো বর্ণের। কি বর্ণের? কালো বর্ণের। কালো। এখন ওদের দাঁতের আরো কিছু বৈশিষ্ট্য আছে। ওদের দাঁতগুলো ত্রিকোণাকার। কেমন? ত্রিকোণাকার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ওদের দাঁত কেমন? ত্রিকোণাকার, এরকম ত্রিভুজের মতো ত্রিকোণাকার দাঁত। কালো অথবা বাদামি, তবে ম্যাক্সিমাম সময় কি রকমের থাকে? কালো থাকে। এই এতটুকু কথা। এখন যদি তুমি বোঝো, এখন যদি জিজ্ঞেস করি বলো তো ম্যান্ডিবলের কাজ কি? খাবার চূর্ণ করা। এই খাবার ছোট ছোট করে না, চাবানোর কাজ করবে না, দাঁত যদি এটাতে থাকে, ওটার কাজ কি হবে? চূর্ণ করা। তাহলে ম্যান্ডিবলের কাজ হচ্ছে, ওই যে সবার শেষের লাইনটা, এটার কাজ হচ্ছে খাবার চিবাতে সহায়তা করা। বুঝছো? তাহলে এই সবগুলো লাইন মনে থাকার জন্য এই লাইনটা মনে রাখা জরুরি। ম্যান্ডিবলে নিম্ন সোয়াল গঠন করে আমাদের দেহে। আমাদের দাঁত থাকে, ওদেরও দাঁত থাকে। আমাদের দাঁতগুলো সাদা, ওদেরগুলো কালো। আমাদের গুলো চ্যাপ্টা প্রকৃতির, ওদের ত্রিকোণাকার। আমাদের দাঁত যা কাজ করে, ওদেরও দাঁত সেম কাজ করে। আমাদের দাঁত খাবার ভাঙে না, খাইছি বড় একটা খাবার, এটা টুকরা টুকরা করে, ওরাও খাবারকে চূর্ণ করে। তাহলে দুইটা হলো, দেখো, ল্যাব্রাম আর ম্যান্ডিবল। ল্যাব্রাম মানে ঊর্ধ্বষ্ট, খাবার ধরে রাখতে সহায়তা করে, খাবারের স্বাদ নিতে সহায়তা করে, খাবারকে ম্যান্ডিবলের দিকে প্রবেশ করায়। আর ম্যান্ডিবল তো স্পেশাল ক্রাইটেরিয়া। বুঝছো? বুঝেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে তারপরেরটা কি আছে? ম্যাক্সিলা আছে। কি আছে? ম্যাক্সিলা। ম্যাক্সিলা মানে ঊর্ধ্ব সোয়াল না নিম্ন সোয়াল বলো তো? ঊর্ধ্ব সোয়াল, তাই তো? তাহলে ম্যাক্সিলা মানে ঊর্ধ্ব সোয়াল, উপরের দিকে। এখন কথা হচ্ছে আমাদেরও তো উপরের দিকে দাঁত আছে, ওদেরও কি উপরের দিকে দাঁত আছে? থাকতেও পারে, ওদের কিন্তু নাই উপরের দিকে দাঁত। উপরের দিকে দাঁতের পরিবর্তে কি আছে? দাঁতের পরিবর্তে কিছু লোম থাকে। কি থাকে? লোম। তাহলে ম্যাক্সিলা, এটা ধর ম্যাক্সিলা, উপরের সোয়ালটা, এটা পুরোটা উপরের সোয়াল। এই উপরের সোয়ালটাতে এরকম লোম থাকে। কি থাকে? লোম। যে জায়গায় কি থাকা উচিত ছিল? দাঁত থাকা উচিত ছিল, কিন্তু এরকম কি থাকে? লোম। এরকম লোমের সমষ্টিকে বলা হয় পাল। কি বলা হয়? পাল। যেহেতু ম্যাক্সিলাতে আছে, তাই এই পাল্পের নাম কি হবে? ম্যাক্সিলারি পাল্প। এখন কথা হচ্ছে এই পাল্পগুলার কাজ কি? এই পাল্পগুলার কাজ হচ্ছে, এগুলো সংবেদী অঙ্গ। কি অঙ্গ? সংবেদী অংশ। এরা খাবারের স্বাদ গ্রহণ করে। কি করে? খাবারের স্বাদ গ্রহণ করে। তাহলে এই ম্যাক্সিলারি পাল্প সংবেদী অঙ্গ। কি অঙ্গ? সংবেদী অঙ্গ। এবং এরা খাবারের স্বাদ গ্রহণ করে। বুঝছো? কি করে? এরা খাবারের স্বাদ গ্রহণে সহায়তা করে। এগুলো এখানে লেখা আছে। এখানে অনেকগুলো শব্দ লেখা আছে। এখানে এই ম্যাক্সিলার, এখানে অনেকগুলো শব্দ লেখা আছে। আমরা সিলেক্টিভ কয়েকটা শব্দ পড়ার জন্য আসছি। তাহলে দেখো ম্যাক্সিলা, ম্যাক্সিলার ওই যে কোথায় জানো? ওই যে কি জানো বলে, গ্যালিয়ার পাশে ম্যাক্সিলারি পাল্প একটা বোল্ড হরফের শব্দ আছে, দেখ পাইছিস সেখানে নিচের দিকে? ম্যাক্সিলারি পাল্প। এখানে দাঁত আছে কোথাও লিখছে? এখানে কিন্তু এখানে কোনো দাঁত থাকে না। এখানে কি থাকে? সূক্ষ্ম সূক্ষ্ম রোম থাকে। ওই রোম গুলাকে একত্রে বলা হয় পাল্প। কি বলা হয়? পাল্প। এই আমাদের যে গুড় যখন ইয়া করে বানায়, তখন একটা বোতা যায় না পাটের, এই টাইপের জিনিস। অনেকগুলো আঁশ থাকে না? অনেকগুলো আঁশ থাকে তো, তাহলে এটাকে বলা হয় পাল্প। কি বলা হয়? পাল্প। ওটা দিয়ে কি করে সে স্বাদ নেয়। এগুলাই নিচের দিকে লেখা আছে, দেখ সূক্ষ্ম সূক্ষ্ম রোম থাকে, ওই যখন লেখা আছে। এটার সাহায্যে সে কি করে? খাদ্যের স্বাদ গ্রহণ করে। কি করে? স্বাদ গ্রহণ। এটা তার প্রধান কাজ। এর বাইরেও সে কি করতে পারে? এটা দ্বারা খাবারকে ধরে রাখতে পারে, যতটা পারা যায় ধরে রাখার ট্রাই করবে, মুখের ভিতরে খাদ্য প্রবেশ করাবে এবং খাদ্য চূর্ণকরণে সহায়তা করে। সে কিন্তু খাদ্য চূর্ণ করে না। বুঝছো? সহায়তা। এগুলা মুখ্য কাজ না। মুখ্য কাজ কি? স্বাদ গ্রহণ। কি গ্রহণ? স্বাদ গ্রহণ। আচ্ছা, এর বাইরে এই লোমগুলা দিয়ে সে কি করতে পারে? এই লোমগুলা দিয়ে তার পায়ে যদি কোনো ময়লা লাগে, ঝাড়ু দেওয়া লাগবে না, ঝাড়ু দিলেই তো পাটা ক্লিয়ার হয়। তো পাটা মুখের এখানে নিয়ে আসে, ম্যাক্সিলারি পাল্প দিয়ে পাটা পরিষ্কার করে। ওটা লেখা আছে দেখ। এই যে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করণে সহায়তা করে। এটাকে দুইটা মেয়ে, কেমন কথা রে? মেয়েটা হয় ধরে দেয়। আচ্ছা, এটা কাট। খালি বলছে তুষার ভাইকে গিয়ে ডাকে নিয়ে আয়। তা আমি গেছি, আমাকে ওরা দূর থেকে দেখে পালাই গেছে। পালানো কিসের লক্ষণ বলতো? সামথিং গড়বড় আছে। আচ্ছা, সাহস থাকলে আমরা পালাবো কেন? আচ্ছা, তাহলে এক কথা ছিলাম, হ্যাঁ, হাইপোফারিংস। এই আমাদের জীবন পাইছিস, পালাইছে তারা। আচ্ছা, তাহলে কি যেন বলতেছিলি? এটাকে যদি উভয় জিবা মনে করি, উভয় যদি জিবা মনে করি, জিবা হলে তো এক সরাসরি কোন শব্দটা থাকতো? লিঙ্গ শব্দটা থাকতো। বুঝছো? জিহ্বার মতো, নট জিহ্বা।
জিহ্বার মতো কাজ করে, হুবহু জিহ্বার মতো কাজ করে না এটা, ঠিক আছে? জাস্ট খাবারটাকে নাড়াচাড়া করে সে, এতটুকু কথা। আচ্ছা, কোথায় জানিছিলাম এটা মেক্সিলারি পাল্প। তাহলে মেক্সিলা থেকে কি কি পড়বো আমরা? মেক্সিলা থেকে আমরা পড়লাম এটাতে কোনো দাঁত থাকে না, যদিও সে ঊর্ধ্ব সোয়াল গঠন করে। দাঁতের পরিবর্তে কি থাকে? সূক্ষ্ম সূক্ষ্ম রোম থাকে, এগুলোকে একত্রে বলা হয় পাল্প। এটা কি অঙ্গ হিসেবে কাজ করে? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, এবং সে স্বাদ গ্রহণের সাথে সরাসরি জড়িত। এর বাইরে সে অ্যান্টেনা এবং অগ্র পা যেটা আছে এটা পরিষ্কারে সহায়তা করে। শেষ হলো? বুঝছো? বুঝেছো? আচ্ছা, ওকে, ফাইন, শেষ। কিরে তুষার, বান্ধবী নাকি এগুলা? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, সেটাই তো কথা, বাড়ির লোকজন হলে জীবনে পালাইতো না। হ্যাঁ, ল্যাবিয়াম। এখন আসো, এখন আসো ল্যাবিয়াম। ও আর হ্যাঁ, আজকে আজকে কি ডে বলতো? হ্যাঁ, হ্যাঁ, 7 দিনের ধারাবাহিক নাটকের আজকে দ্বিতীয় পর্ব, তাই না? কালকে বলে রোজ ডে ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি তো জানি না, আমাকে দেখাইছে, বুঝছিস? আমাকে ফোনে দেখাইছে, আমি দেখছি। হ্যাঁ, আমার কি মানে টাকা বেশি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, যদিও তাকে আমি নিয়ে আসছিলাম, মানে সে আসছিল ওরকম করে একটা কাজে আসছিলাম আমরা, কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার সময় খালি বলতেছিল যে ফুলের দোকান। বললাম হ্যাঁ নেও না। আমি কয় টাকা তুমি দিয়ে নাও, তোমার টাকা দিয়ে তুমি নাও, আমি কেন টাকা খরচ করবো? হ্যাঁ, স্টেডিয়ামে ঢুকছি, আর টিকিট কি করি আমি? মোশাররফ করিমের একটা বিখ্যাত নাটকের একটা ডায়লগ। হ্যাঁ, হ্যাঁ, আমি চাকরি করতেছিল, ও ও হচ্ছে চাকরি করতো, বুঝছো? বিয়ের আগে চাকরি করতো, তো বিয়ের পর আর চাকরি করে না সে। তো এখন বউ জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আর কেন চাকরিতে যায় না কেন? আর তো কয়েছে আমি কেন চাকরি করবো, তো আগে তো চাকরি করতে কয়েছে, চাকরিটা দরকার ছিল বিয়ে করার জন্য, বিয়ে হয়ে গেছে, আমি আর চাকরি কি করি? ব্যাপারটা এমন, বুঝছো? মানে, তো সে আবার এক্সাম্পল দিয়ে বুঝাইছে, দেখো স্টেডিয়ামে ঢোকার আগে টিকিটটা দরকার, স্টেডিয়ামে ঢোকার পর আমি টিকিট কি করি? টিকিট খালি দিলেও চলবে, সিঁড়ি চালাইলেও চলবে, ব্যাপারটা এমন, বুঝছো? আচ্ছা, এখন আসো তাহলে কয়টা হলো? এটা, এটা আর এটা, তো এটাও তো হয়েছে। এখন শুধু বাকি থাকলো কি? ল্যাবিয়াম। এই ল্যাবিয়ামটা একটা আশ্চর্যজনক জিনিস। তাহলে ল্যাবিয়ামটা কি গঠন করবে? নিম্ন ঠোঁট, তাই তো? নিম্ন ওষ্ঠ গঠন করে না, এগুলা থেকে কোন চিত্র লাগবে না। এটা এটাকে কি গঠন করে? নিম্ন ওষ্ঠ গঠন করে। এখন কথা হচ্ছে ল্যাবিয়ামটার কাজ কি? নিম্ন ওষ্ঠটা গঠন করে কি? দেখ, উপরের দিকে চুল ছিল, তাই না? এই পাল্প ম্যাক্সিলাতে ছিল না? ঠোঁট গুলার একটাতেও তো পাল্প থেকে ব্যালেন্স করা লাগবে, ব্যালেন্স করা লাগবে না? তাহলে এই লেবিয়ামে নিম্ন ওষ্ঠতে, নিম্ন দাঁতে না, নিম্ন সোয়ালে না, নিম্ন ওষ্ঠতে এরকম পাল্প থাকে, এটাকে পাল্প থাকে। এই পাল্পের নাম কি হবে? লেবিয়াল পাল্প। লেবিয়ামে যে পাল্প আছে তাকে কি বলা হবে? লেবিয়াল পাল্প। এখন এই পাল্পের কাজ কি? তোমরা অলরেডি জানো এই পাল্পের কাজ কি? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে সংবেদী অঙ্গ। তাহলে সংবেদী অঙ্গ হিসেবে যদি কাজ করে, সেও কিসের সাথে জড়িত? স্বাদ গ্রহণের সাথে। কিসের সাথে? স্বাদ গ্রহণ। এই এতটুকু কথা সবাই চলবে। পরীক্ষা অভিন্ন বহু নির্বাচনমূলক প্রশ্ন করবে স্বাদ গ্রহণের সাথে জড়িত মুখপাঙ্গের কোন কোন অংশগুলো। তাহলে উপরের দাঁত আর নিম্নের ঠোঁট। তাহলে উপরের দাঁত কোনটা? ম্যাক্সিলা। আর নিম্নের ঠোঁট কোনটা? ল্যাবিয়াম। ঠিক আছে? এই বুঝছো? এই দেখো এখানে লেখা আছে নিচের দিকে। এখানে অনেকগুলো শব্দ লেখা আছে, দেখ, মেন্টাম, সাবমেন্টাম, এগুলো আমার কিছু জানার দরকার নাই। এখানে এই যে অধোষ্ঠ গঠন করে যেটা, এটা খালি লাগবে। পেজ ঘোরালে দেখ লেখা আছে এখানে কি থাকে? 3 সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকে। এই পাল্পের কাজ কি? এই দেখ, এটার কাজ হচ্ছে ফসকে যাওয়া খাবার রোধ করা। ওষ্ঠ হইলে তো এই কাজ তার স্বাভাবিক নিয়মেই করার কথা। খাবার ফসকে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে, ওইটাকে আটকানো এবং রোধ করা, চর্বিত খাদ্য মুখে প্রবেশ করানো। আর এটা যেহেতু সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করায়, এটা খাবার নির্বাচনে হেল্প করে। ওই যে কোন খাদ্যের স্বাদ ভালো, 3টা 4টা খাবার আছে ধরো, তো কোনটা খাবে সে? যেটার স্বাদ ভালো সেটা। তাহলে এই যে স্বাদ ভালোটা এই লেবিয়াল পাল্প দিয়ে হয়। বুঝছো? এই পুরো জিনিসটাকে আমি এখন 30 সেকেন্ডে বলি, জাস্ট মনোযোগ দিয়ে শোনো। যে আমাদের হাঁসফড়িং এর মুখপাঙ্গ টোটাল 5টা আমাদের মুখের সাথে মেলে। ঊর্ধ্ব সোয়াল, নিম্ন সোয়াল, ঊর্ধ্বষ্ট, নিম্নষ্ট, জিহ্বা। তাহলে ঊর্ধ্ব সোয়ালটাকে বলা হয় মেন্ডিবল। এই ঊর্ধ্ব সোয়াল যেটা মেন্ডিবল, আমাদের মেন্ডিবলে দাঁত থাকে, ওদেরও দাঁত থাকে। ওদের দাঁতগুলো ত্রিকোণাকার কালো আকৃতির। শেষ হলো। এটা ও মেন্ডিবল মানে নিম্ন সোয়ালটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কথা। তো এটার কাজ কি হবে তাহলে? এটার কাজ হবে খাদ্য চূর্ণ করা। শেষ। এখন আসো মেক্সিলা। মেক্সিলা হচ্ছে আমাদের ঊর্ধ্ব সোয়ালটা, ওদের মেক্সিলা। তাহলে এই মেক্সিলাতে আমাদের দাঁত থাকে, কিন্তু ওদের 2 পাটি দাঁত থাকে না। নিচের পাটিতে দাঁত থাকলে উপরের পাটিতে কি থাকে? এরকম লোম থাকে। ওগুলাকে কি বলা হয়? মেক্সিলারি পাল্প। কি বলা হয়? পাল্প বলা হয়। এই পাল্পটা সংবেদী অঙ্গ। এটা কি করে? স্বাদ গ্রহণে সহায়তা করে। এর বাইরে এটা দ্বারা কি হতে পারে? পা অথবা অ্যান্টেনা, এটাতে কোনো পরিষ্কার ময়লা যদি লাগে পরিষ্কারে সহায়তা করে। শেষ। এখন আসলে ল্যাবিয়াম। ল্যাবিয়াম হচ্ছে অধোষ্ঠ, নিচের ঠোঁট। তাহলে এই লেবিয়ামটাও নিম্ন ওষ্ঠ যেহেতু গঠন করতেছে, উপরের দিকে একটা জায়গাতে ঝাড়ু থাকলে নিচের দিকেও তো একটা থাকা লাগবে, না হলে তো ব্যালেন্স হবে না। ব্যালেন্স হবে? তো ব্যালেন্স হবে না। তো নিম্নের দাঁতে তো, নিম্ন সোয়ালে তো দাঁত ছিলই, নিচের ওষ্ঠটাতে এরকম পাল্প থাকে। এটার নাম কি? লেবিয়াল পাম্প। সেম কাহিনী পরে আবার। এটা ওই যে সংবেদী অঙ্গ হিসেবে করে, স্বাদ গ্রহণে সহায়তা করে। যেহেতু এটা আবার ঠোঁটেরও কাজ করতেছে, ঠোঁটের একটা কাজ সে করতো না, কি কাজ করতো? খাবার ফসকে যাওয়া রোধ করতো এবং খাদ্যকে ভিতরের দিকে প্রবেশ করতো, এই কাজটাও তারা করবে। এখন আসলে ল্যাব্রাম। ল্যাব্রাম মানে কি? ঊর্ধ্ব ওষ্ঠ। ল্যাব্রাম মানে কি? ঊর্ধ্ব ওষ্ঠ। তো ওষ্ঠের কাজ নরমালি কি? খাবার হরণ করা করতে চাইলে কেউ প্রতিরোধ করবে, খাদ্যকে ভিতরের দিকে প্রবেশ করাবে এবং স্বাদ গ্রহণে সে সহায়তা করবে। শেষ। আর হাইপোফেরিংস। হাইপোফেরিংসটা আমাদের জিহ্বার মতো প্রায়, তাই হাইপোফেরিংসের একমাত্র কাজ কি? লালার সাথে খাদ্যকে মেশাতে সহায়তা। ঠিক আছে? বুঝছো?
আশা করি বুঝছো। তাহলে এই হচ্ছে আমাদের মুখপাঙ্গের গল্প শেষ। বুঝছো? ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা বুঝছো আশা করি। এখন আসো আমরা মস্তকের গল্প শেষ হইলো, মাথা শেষ হইলো সবগুলাই। মাথা নিয়ে আকার কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা এখন আসো এখান থেকে কোনটা এমসিকিউতে আসে সেটা বলে দিচ্ছি কিন্তু। ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার পাল্প, ম্যাক্সিলারি পাল্প আর লেবিয়াল পাল্প, এই পাল্প গুলো আসবে। আর ওই হাইপোফারিংস এর কাজ, এই কাজটাই বোর্ড পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা সব জায়গায় আসে। নিচের কোনটি খাদ্যবস্তুকে লালার সাথে মেশায়? হাইপোফারিংস। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, তিন সন্ধি যুক্ত, সন্ধি মানে কি? জয়েন্ট। ওই যে পাল্পটা সুতাটা আছে না, এই যে সুতাটা আছে না, এটা পুরোটাই সুতাটা তিনটা জায়গাতে জয়েন্ট আছে এরকম। ও আরেকটা জিনিস বলা হয়নি, এটা মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে নিচের দিকে যে চিত্রটা আছে না, চিত্রটা, এই চিত্র আছে না পাঁচটা অংশের? হ্যাঁ, পাঁচটা অংশের চিত্র আছে এখানে। হ্যাঁ, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, হাইপোফারিংস, লেবিয়াম। ম্যান্ডিবল দুইটা দেয়া আছে, বুঝছো? আচ্ছা তাহলে ম্যান্ডিবলে দাঁত থাকে না? এই চিত্রগুলো মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় দিয়ে কইতে পারে এই অংশটার নাম কি, বুঝছো? এটা প্র্যাকটিক্যালে তোদেরকে দেখাবে কলেজে, এগুলা প্র্যাকটিক্যালে দেখাবে, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখাবে। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা ম্যান্ডিবল আর কোনটা ম্যাক্সিলা? বুঝার উপায় আছে কোনো? হ্যাঁ উপায় আছে। দেখ, ম্যান্ডিবলে দাঁত থাকার কথা না, ওই যে ত্রিকোণাকার করাতের মতো দাঁত থাকে, করাতের মতো না এটা, এই করাত দেখেই বুঝতে হবে এটা ম্যান্ডিবল। এখন এই নিচের দিকে ম্যাক্সিলা, ম্যাক্সিলাতে লোম থাকে, পালক থাকে, বলছিলাম না? ওই যে দেখ ছোট ছোট একগুলা কাঁটার মতো বের হইছে না, এটা দেখেই বুঝতে হবে এটা ম্যাক্সিলা। এই পাশেও দেখ ম্যাক্সিলা আছে, ম্যাক্সিলা আছে না, তো এটা হচ্ছে ম্যাক্সিলা। আচ্ছা গেল, দুইটা গেল। এখন হাইপোফারিংস, নিচের দিকে দেখ হাইপোফারিংস। তাহলে হাইপোফারিংসে জিহ্বার মতো লাগতেছে না, এটা জিহ্বার মতো লাগতেছে কিনা? জিহ্বার মতো মাঝেরটা না লাগলেও এটা জিহ্বার মতো, ঠিক আছে, ছোট যেটা এটা হাইপোফারিংস। এখন উপরের দিকে দেখ লেখা আছে ল্যাব্রাম, কি লেখা আছে? ল্যাব্রাম। ল্যাব্রাম মানে উদ্ধষ্ট না, উদ্ধষ্ট। এটাতে কি কোনো গ্যাঞ্জাম ছিল, কোনো কিছু ছিল অংশ? ছিল না, এটা ল্যাব্রাম। আর নিচের দিকে লেবিয়াম, বললাম না লেবিয়ামে পাল্প থাকে, দেখ কাটা আছে, কাটা আছে না, এগুলা দেখে কিন্তু তখন চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা যেন মনে থাকে। আর হচ্ছে আর কিছু লাগবে না। এখন এসে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে বক্ষ। কি শুরু করবো? বক্ষ। বক্ষ মানে বলতো ফরিং এর কোনটা? পা আর ডানা যে অংশটাতে কানেক্টেড আছে ওটাকে আমরা কি বলতেছিলাম? বক্ষ। বক্ষকে ইংলিশে কি বলা হয়? থরাক্স। বক্ষতে কি কি থাকে এগুলো আমরা কিছুদিন আগে পড়ছি, থরাক্স অথবা বক্ষ। কি কি থাকে থরাক্স বা বক্ষতে বলতো? এদিকে লিখে রাখি, তিন জোড়া পা থাকে। আচ্ছা তিন জোড়া পা। আর কি থাকে? দুই জোড়া ডানা। আচ্ছা আর? হ্যাঁ, প্রথম দুইটা শ্বাস রন্ধ্র, শ্বাস রন্ধ্র। এই শ্বাস রন্ধ্রকে স্পাইরাকল বলে। দুইটা না দুই জোড়া? দুই জোড়া। আচ্ছা দুই জোড়া। আচ্ছা ওকে ফাইন। এখানে থোরাক্স যখন শুরু হইলো, এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমাদের শুরু হলো যে এগুলা যে জায়গা থাকে ওটা থোরাক্স। এখন এই থোরাক্সের মধ্যে যা দেখ শুরুর দিকে তিনটা ইংলিশ শব্দ লেখা আছে। একটা নাম হচ্ছে টারগাম, কি লেখা আছে? টারগাম। একটা নাম স্টারনাম, আরেকটা অংশের নাম কি? প্লিউরন। আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কি? টারগাম কি, স্টারনাম কি, প্লিউরন কি? দেখো এই জিনিসগুলো আমাদেরকে একটু কনসেপচুয়ালি বোঝা লাগবে। হ্যাঁ, কনসেপ্ট ছাড়া যদি আমরা বুঝতে চাই তাহলে এগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা এইটা দিয়ে বোঝালেই তো সবচেয়ে ভালো হয়, কিন্তু এটা কি খোলা যাবে? হ্যাঁ খোলা যাবে। এই যে দেখো, এইটা ধরো কত দূর যে আছে। আচ্ছা ধর এইটা হচ্ছে আমাদের, এটা আবার ঝুলে থাকবে এখানে, এটাই সমস্যা। ধর এটা আমাদের ঘাসফড়িং এর বক্ষটা, একটা ঘনকের মতো অংশ না? হ্যাঁ, ঘনকের মতো অংশ না, অংশ কিনা ইটের মতো অংশ না? তাহলে এটা যদি ঘাসফড়িং এর অংশ হয়, পা গুলা বের হয়েছে কোন দিক দিয়ে বলতো? এই যে নিচের এই জয়েন্টটা থেকে না, এদিক দিয়ে পাটা বের হয়েছে। এটা উপরের তল না? উপরের তলকে আমরা প্রথম অধ্যায়ে পড়ছি কিন্তু। পিঠের দিকের দেশকে বলা হয় পৃষ্ঠীয় দেশ, মনে আছে? পৃষ্ঠীয় দেশ। পেটের দিকের যে দেশটা আছে এটাকে আমরা কি বলি? অঙ্কেয় দেশ। কি বলি? অঙ্কেয় দেশ। এই যে এই সাইড আর এই সাইড, এই দুটাকে বলা হবে পার্শ্বীয় দেশ। কি বলা হবে? পার্শ্বীয় দেশ। তাহলে বক্ষে এই তিনটা অংশ থাকবে নিশ্চয়ই। তাহলে যে দিকটা বক্ষের দিকে মানে অঙ্কীয় দেশ, ওইটাকে বলা হয় প্লিউরো, এই স্টারনাম। কি বলা হয়? স্টারনাম। তাহলে ঘাসফড়িং এর অঙ্কীয় দেশ যেটা, অঙ্কীয় দেশ, এটাকে বলা হয় স্টারনাম। যেটা পৃষ্ঠীয় দেশ এটাকে বলা হয় টারগাম। পৃষ্ঠীয় দেশ, আমি আবার বুঝাচ্ছি তোদেরকে, পৃষ্ঠীয় দেশ। আর যেটা পার্শ্ব দেশ ওইটাকে বলা হয় কি? প্লিউরন, পার্শ্ব দেশ। এখন তুমি চিন্তা করো, একটা ঘাসফড়িং এর আর বলতেছি দেখ, একটা ঘাসফড়িং এর পিঠের দিকের যে দেশটা আছে, পিঠের দিক, পৃষ্ঠ দেশ, ওইটাকে ইংলিশে বলা হয় টারগাম। কি বলা হয়? টারগাম। তাহলে এই তলটা কি? এই যে যেটাতে লেখাটা আছে এটা উপর দিকে ধরছি না, এটা টারগাম। এটা যদি টারগাম হয় তাহলে নিচের এটা কি? অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশকে বলা হয় স্টারনাম। এখন কথা হচ্ছে অঙ্কীয় দেশকে কেন স্টারনাম বলে? এই যে আমার মানুষটা, এটা আমার অঙ্কীয় দেশ না? এই তলটা, এখানে আমাদের শরীরে একটা হাড্ডির নাম হচ্ছে স্টারনাম। এই যে হাড্ডিটা, বুঝেছো? সিনার হাড্ডি বোঝো? সিনার হাড্ডিটারই নাম স্টারনাম। কি নাম? স্টারনাম। এই যে আমাদের এখানে এই যে এই হাড্ডিটা, এই হাড্ডিটাকে কি বলা হয়? স্টারনাম। এই যে আর এখানে থাকা, আর এই যে হাড্ডিটা আছে, এই যেটাতে লাল ফিতাটা বাঁধি দিয়েছে না, ওখান থেকে যে এই যে এতদূর পর্যন্ত হাড্ডিটা, এটাকে বলা হচ্ছে স্টারনাম। বুঝছো? তাহলে এটা কি পেটের দিক না পিঠের দিকে? পেটের দিকে। তাই এই যে পেটের দিক বা অঙ্কীয় দেশটাকে বলা হয় স্টারনাম। আর ভুল হবে? আর এরপর ভুল হলে আর করার কিছু নেই। আচ্ছা এখন এসব পার্শ্ব দেশ। কি?
পার্শ্বদেশ, পার্শ্ব মানে এই সাইড গুলা, এই সাইড গুলা, তাহলে এই সাইড গুলাকে বলা হয় প্লিউরন। প প মিল আছে দেখ, পার্শ্ব প্লিউরন, পার্শ্ব প্লিউরন। এখন তুই বলতে পারিস পৃষ্ঠীয়কে আমি প্লিউরন কব, এই যে পৃষ্ঠীয় পিটিতে টার্গাম হয়, টার্গাম, এটা মনে রাখা লাগবে। পিঠীয় দেশটা এটাকে কি বলা হয়? টার্গাম। এখন তোমরা আমাকে বলো তো আমাদের ডানাগুলা তৈরি হয় কোথায়? পৃষ্ঠীয় দেশে না, পৃষ্ঠীয় এবং পার্শ্বর যে সংযোগ স্থল, এখান থেকে আমাদের কি বের হয়? ডানা বের হয়। তাহলে ডানার উৎপত্তি কোথায়, যেগুলো আমি এখানে লিখতেছি বাংলায় তোর আগে বল। পৃষ্ঠীয় আর কোথায়? পার্শ্ব, পার্শ্ব দেশ। আচ্ছা এখন যদি বলি পা গুলা কোথা থেকে ওঠে? এই পা কোথা থেকে ওঠে? এই জায়গা থেকে ওঠে না? তাহলে পার্শ্ব এবং অঙ্কীয় দেশ নাকি এখানে নিচ থেকে বের হয়? এই সাইডটা এই সংযোগস্থল থাকে না? এখন দেখ, এখন তোদেরকে যখন আমি বলবো এলে আসবে এমসিকিউতে যে ডানার উৎপত্তি কোথায়, তো তখন কিন্তু তুই অ্যাটলিস্ট ইংলিশ গুলা না করতে পারলে বাংলা গুলো করতে পারবি, পারবি না? তাহলে এটার উৎপত্তি কোথায়? এটা পার্শ্ব প্লাস ও অঙ্কীয় দেশ। এখন এগুলা ইংলিশ শব্দগুলো তোদের বইয়ে ব্যবহার করা হয়েছে। পৃষ্ঠকে বলা হয় টার্গাম, তাহলে ডানা উঠছে কোথায়? টার্গাম ও প্লিউরনের সংযোগস্থল থেকে। কোথা থেকে? প্লিউরন। তারপরে পা উঠছে কোথা থেকে? পার্শ্ব মানে কি? এই পার্শ্ব মানে কি? প্লিউরন। আর এটা কোথা থেকে? স্টার্নাম থেকে। এতটুকু কথা কি বুঝছো? এতটুকু কথা কি বুঝছো তোমরা সবাই? এতটুকু কথা বুঝছো? এতটুকু কথা বুঝলে এবার দেখ বইয়ে কি কি লেখা আছে। দেখ বইয়ের যেখানে শুরু হইলো বক্ষ, ওইখানে দেখ লেখা আছে বক্ষকে 3 ভাগে ভাগ করে, অগ্র মধ্য পশ্চাৎ। এগুলাতে আমার কিছু যায় আসে না, ওটা আমার না জানলেও চলবে যে বক্ষকে 3 ভাগে ভাগ করে যায়। তারপরের শব্দগুলো খেয়াল কর। দেখ পৃষ্ঠ দেশকে টার্গাম বলে, পাইছো? তারপরে লেখা আছে অঙ্কীয় দেশকে স্টার্নাম বলে, আর পার্শ্ব দেশকে প্লিউরন বলে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন করবে, এমসিকিউ প্রশ্ন করবে যে পৃষ্ঠীয় দেশটা কি নামে পরিচিত। এগুলা তখন অপশনে থাকবে, 3টা অপশনে থাকবে। পৃষ্ঠীয় দেশটা টার্গাম নামে পরিচিত। অঙ্কীয় দেশটা কি নামে? অঙ্কীয় মানে পেটের দিকে, আমাদের শরীরে ওই পেটের দিকে হাড্ডি আছে, হাড্ডির নাম আছে স্টার্নাম, তাহলে স্টার্নাম। আর পার্শ্ব প প মিল রেখে ওটাকে কি বলা হয়? প্লিউরন। ঠিক আছে, পারবো না আমরা? আশা করি পারবো। আচ্ছা তারপরে নিচের দিকে দেখ শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে শুরু হয়েছে, এখানকার কন্টেন্ট এগুলো আমি অলরেডি বলছি। তাহলে এখানে কয় ধরনের শ্বাসরন্ধ্র থাকে? 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে না? ওটা ওখানে লেখা আছে, দেখ প্রথম লাইনে এখানে লেখা আছে এখানে কয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে? 2 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে কোথায় এটার সাইডটা কোথায়, কোন জায়গাটাতে থাকে এই শ্বাসরন্ধ্র গুলা? দেখ এখানে লেখা আছে অঙ্কীয় এবং পার্শ্বদেশ। যেখানে পা গুলা বের হইলো না কিছুক্ষণ আগে, ওই পায়ের সাইডটাতেই কে থাকে? এই শ্বাসরন্ধ্র গুলাও থাকে। তাহলে পা কোথা থেকে বেরিয়েছিল? এই যে অঙ্কীয় আর পার্শ্বদেশের সংযোগস্থলে না শ্বাসরন্ধ্রের অবস্থান, এই জাস্ট এই জায়গাটাতে ওইখানে লেখা আছে, দেখ শ্বাসরন্ধ্রের অবস্থা লেখা আছে না? অঙ্কীয় এবং পার্শ্বদেশের সংযোগস্থল থেকে আমাদের কি হয়? শ্বাসরন্ধ্র বের হয়। কয়টা বের হয়? 2 জোড়া বা 4টা। আর কিছু জানার দরকার নেই, খালি এই 2 জোড়া বা 4টা, শেষ। বুঝছো? এখন তারপরে যেটা নিয়ে আলাপ শুরু হলো সেটার নাম কি? ডানা। কি দিয়ে শুরু হলো? ডানা। এখন আমরা ডানা শিখবো। এলাম মিশে দিলাম, বুঝিয়াছো? এটা না বুঝলে পরে উদরও বুঝবা না, কিন্তু অ্যাবডোমেনও বুঝবা না। এই কথাগুলো কি বুঝাইতে পারছি? যেদিকে পিঠের দিক ওটা পৃষ্ঠীয়, ওইটারই অপর নাম টার্গাম। যেদিকে পেট আছে মানে পা গুলো আছে যেদিকে নিচের দিকটা, ওটাকে বলা হয় অঙ্কীয় দেশ বা স্টার্নাম। কেন স্টার্নাম সেগুলো বলে দিছি। আর যে পার্শ্ব দেশ যে জায়গাটাতে ধরতে পারি আমরা, ওইটাকে আমরা কি বলি? প্লিউরন। আর ডানা কোথায় থাকে, পা কোথায় থাকে, এখন এটা কমন সেন্স তোমার। অ্যাটলিস্ট ইংলিশ শব্দটা প্রথমবারে হয়তো বলতে পারবে না, বাংলাটা তো বলতে পারবে। বাংলাটা বলতে পারলে ধীরে ধীরে বসাবা একটা একটা করে, যে টার্গাম পৃষ্ঠীয় দেশ মানে টার্গাম, পার্শ্ব মানে প্লিউরন, তাহলে টার্গাম ও প্লিউরনের সংযোগস্থলে থাকে। ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। এখন আসলে ডানা নিয়ে পড়ি। তাহলে ডানা নিয়ে যেহেতু পড়বো, ডানাটাই রাখি। তাহলে ডানার উৎস তুমি অলরেডি জানো, এটা প্রথম লাইন দিয়ে শুরু করা আছে মেবি। দেখ এটা দিয়ে শুরু করছে যে পৃষ্ঠ এবং পার্শ্ব দেশের সংযোগস্থল, এটাকে ইংলিশে বলে টার্গাম এবং প্লিউরন থেকে শুরু হয়। ওটা দিয়ে শুরু করছে না গল্প? হ্যাঁ, এটা দিয়ে গল্প শুরু করা আছে, আছে না? আচ্ছা তারপরেই দেখ লেখা আছে কয়টা থাকে ডানা? 2 জোড়া থাকে। কয় জোড়া থাকে? 2 জোড়া। এবং নিশ্চয়ই এগুলো আমাকে আর বলতে হবে না, ডানা কিভাবে থাকে। জোড়া জোড়া আকারে থাকে না? এই জোড়া জোড়া আকারে তো থাকে। এই যে যদি এটা ধর ঘাস ফড়িং, এটা ধর ফড়িং, এটা ফড়িং এর বক্ষ, তাহলে এটা এক জোড়া থাকে। এই যে একটা একটা, কিছুক্ষণ পর একটা থাকে না? টোটাল কয়টা থাকে? 4টা বা 2 জোড়া। এই ডানা নিয়ে মেলা কাহিনী আছে। এখন আমরা ডানাগুলো শিখবো। এই প্রথম দুইটাকে, এই যে এইটা আর এইটা, এইটাকে বলা হয় অগ্রডানা। কি বলা হয়? অগ্রডানা। এই প্রথম দুইটাকে কি বলা হয়? অগ্র। আর এগুলো পিছনে আছে না, এই শস্যগুলোকে বলা হয় পশ্চাৎ ডানা। কি বলা হয়? পশ্চাৎ ডানা। এখন এগুলো নিয়ে মেলা কাহিনী, তাহলে আমরা এখন একটু শিখবো গল্পের মতো, এগুলো খুব ইন্টারেস্টিং। আচ্ছা এখন আমরা ছোটবেলায় এগুলো ধরছিলাম না? তো এই ডানাগুলোর কাজ কি বলতো? অগ্রডানা হোক আর পশ্চাৎ ডানা হোক, নরমালি তোমরা আমাকে বলো ঘাস ফড়িং এর দেহে বা ফড়িং এর দেহে ডানাগুলো কি করে? উঠতে সহায়তা করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে অগ্রডানা এবং পশ্চাৎ ডানা আছে না, এই অগ্রডানাগুলো জীবনে কোনোদিন উঠতে সহায়তা করে না। খালি উঠতে সহায়তা করে কোনগুলা? পশ্চাৎ ডানাগুলা উঠতে সহায়তা করে, সহায়তা করে। এখন না হয় বুঝলাম স্যার, ভাই আপনার কথা আমরা মানে নিলাম যে উঠতে সহায়তা করে, পিছনের গুলো উঠতে সহায়তা করলো, এটা বুঝলাম। তাহলে সামনের ডানা 2 জোড়া কাজটা কি করতেছে এখানে? এই সামনের ডানা 2 জোড়ার কাজ হচ্ছে পিছনের এই ডানা দুইটাকে সুরক্ষা দেয়া। কি দেয়া? সুরক্ষা দেয়া। এখন কথা হচ্ছে সুরক্ষা কেন দিতে হবে? এই ফড়িংটা যখন বিশ্রামরত অবস্থায় থাকবে, তখন যদি কোনোভাবে তার এই পশ্চাৎ ডানাগুলা কখনো ইনজুরি হয়, তখন কিন্তু আর উঠতে পারবে না। যখন ফড়িং বিশ্রামরত অবস্থায় থাকে, তখন তার অগ্র ডানাগুলা দিয়ে পশ্চাৎ ডানাগুলাকে ঢেকে রাখা হয়। কি করা হয়? ঢেকে রাখা হয়। কি করে? ঢেকে রাখে। তাহলে এই অগ্র ডানার কাজ হচ্ছে পশ্চাৎ ডানাকে কি দেওয়া? সুরক্ষা দেওয়া। তো এটা যদি সত্য হয়ে থাকে,
যে এটার কাজ সুরক্ষা দেয়া, এখান থেকে বেশ কিছু কথা আমরা বলতে পারবো। এই কথাটা খালি মাথায় রাখা লাগবে, অগ্র ডানার কাজ কখনোই উঠতে সহায়তা করা নয়, ওর কাজ হচ্ছে সুরক্ষা দেওয়া। আর পশ্চাৎ ডানার কাজ কি? উঠতে সহায়তা করা। তাহলে অগ্র ডানাটা বেশি মোটা হবে না পশ্চাৎ ডানাটা বেশি মোটা হবে? পশ্চাৎ ডানাটা বেশি মোটা হবে। অগ্র ডানাটা বেশি মোটা হবে। এই যে অগ্র আর পশ্চাতের মধ্যে পার্থক্য করতেছি, পশ্চাৎ। এই কথাটা কাজটা যদি খালি বোঝো, কে উঠতে সহায়তা করে। এখন উঠতে যেটা সহায়তা করে, এটা ভারী হলে কি সহজে নাড়ানো যাবে না? তাহলে পশ্চাৎ ডানা কেমন? পাতলা। তাহলে ভারী হওয়া লাগবে কোনটা? এই সুরক্ষা দিবে, প্রাচীর তৈরি করে ধরে থাকবে না, তো এটা যদি হালকা হয় কেউ তো বাড়ি মারলে ছিঁড়ে যাবে, তাই কি? ওটা শক্ত হওয়া লাগবে না? তাহলে এটা ভারী হবে। বলো কোনটা নরম আর কোনটা শক্ত? অগ্র ডানাটা অবশ্যই যে প্রোটেকশন দিবে, নরমালি যে সুরক্ষা দেয় তার জিনিসটা খেয়াল করো না। যে সুরক্ষা দেয় তাকে কি হালকা পাতলা মানুষ হলে হবে? বডিগার্ড গুলা স্ট্রং হইতে হবে না? তাহলে এটা শক্ত হবে। আর এটা কেমন হবে? নরম হবে। আচ্ছা, এটা যদি ভারী এবং শক্ত হয়, এটা কি স্বচ্ছ হবে? মানে এই পাশ থেকে ও পাশে দেখা যাবে? ভারী হলে কি স্বচ্ছ হবে না? এটা কেমন? অস্বচ্ছ। কিন্তু এটা এটা যেহেতু পাতলা নরম, তাহলে এটা কেমন হবে? স্বচ্ছ। কেমন হবে? স্বচ্ছ হবে। বুঝছো? এখন বলো, এইটা বেশি এরিয়া ছাড়বে, মানে এটা ধর এই কতটুকু বিস্তৃত হবে? এটা কি এরকম বড় হবে নাকি এরকম হবে? মানে প্রস্থটা কেমন হবে? সাইজটা কেমন হবে? সোজা কথায় সাইজটা কোনটার বেশি হবে? অগ্রটার সাইজ বেশি হবে না পশ্চাৎটার? কমন সেন্স খাটায় বল, কোনটার সাইজ বড় হওয়া লাগবে? অগ্র না পশ্চাৎ? প্রশস্ত হবে কোনটা? দেখ, ওড়া লাগবে। কি কথা লাগবে? ওড়া লাগবে। তো প্রশস্ত হবে কোনটা? পশ্চাৎটা। আবার এটাও মাথায় রাখা লাগবে, এই যদি বেশি প্রশস্ত হয়ে থাকে, তো একে দিয়ে যখন ঢাকা দিব, তো ঢাকা বাইরে থাকবে, কিছু বাইরে থাকবে না। তো এখন বল প্রশস্ত কোনটা হবে? অগ্রটা প্রশস্ত বেশি হবে আর এটা কম হবে। তাহলে প্রশস্ত প্রশস্ত বেশি আর এটা কম। এই কথাগুলো সব ওখানে আছে, বুঝছো? যেহেতু অগ্র ডানা সুরক্ষা দেয়, তাই এই অগ্র ডানাকে বলা হয় এলিট্রা। কি বলা হয়? এলিট্রা। সুরক্ষা দেয়। হ্যাঁ, সামনে একটা সেকেন্ড আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোদের কথা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা সেকেন্ড আর এটা কেমন? এটা প্রশস্ত, চ্যাপ্টা চ্যাপ্টা। আচ্ছা, এখানে কেন এরকম হয়? আমরা যেটা দিয়ে চিন্তা করতেছি, এটা ফোরিং দিয়ে চিন্তা করতেছি। ঘাস ফোরিং এর ডানাগুলাকে ছোট করা যায়, ওই যে একগুলো পাখা আছে না, ভাঁজ করা যায়, এরকম ওদের হলে ফোল্ডিং, বুঝছো? তাহলে ও ফোল্ড করে ফেললে এটা দিয়ে তখন ঢাকা হয়ে যায়। কিন্তু তখন ওড়া শুরু করবে, তখন এটা বেশি প্রশস্ত হবে। প্রশস্ত হলে উঠতে তার সহায়তা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা সুরক্ষা দেয় ওটার অপর নাম কি? এলিট্রা, অথবা এটাকেই বলা হয় ট্যাগমিনা। ট্যাগমিনা। এই কথা দুইটা জিজ্ঞেস করে, বুঝছিস? খুব জিজ্ঞেস করবে। এলিট্রা নামে পরিচিত কোনটা? একটা সিম্পল জিনিস, অগ্র না পশ্চাৎ, তুমি মনে রাখবা সেইটারই অপর নাম আছে যেটা প্রোটেকশন দেয়। ঠিক আছে? আর যেটা উঠতে সহায়তা করে ওটা নিয়ে আর কোনো আলাপই নাই। যেটা উঠতে সহায়তা করে এটা নিয়ে কোনো আলাপই নাই। যে ওকে সুরক্ষা দেয় সেটা নিয়ে এত আলাপ, বুঝছো? তাহলে অপর নামগুলো কার? যে সুরক্ষা দেয়, অগ্রগুলা সুরক্ষা দেয়। এখন কথা হচ্ছে, এগুলো কথাগুলো কি সত্য? দেখো, তুমি যদি এগুলো কথা বোঝো, তা তুমি এখন তোমার ওই যে শেষ বয়সে যখন জীবনের শেষ পর্যায়ে চলে যাবা, তখন তো তোমার কাজ থাকবে না। তুমি তো রিটায়ার করবা অবসর, বাড়িতে বসে বসে থাকবে, নাতি নাতনির সাথে খেলা করবা। তো ওকে দেখাবা যে দেখ আমি মস্ত বড় ম্যাজিশিয়ান, তোকে ম্যাজিক দেখাই দেয়। এই যে ঘাস ফড়িংটা দেখতেছিস, এটার সামনের ডানাগুলোকে যদি আমরা কাটি দেই, দেখবে উড়ি যাবে। দিয়ে দেখাবা ওকে, হ্যাঁ দেখবি যে উড়ি যাবে, উড়ি যাবে। তো যদি বিশ্বাস না হয়, তুই বাড়িতে যা, ফড়িং ধরে সামনের ডানাগুলো কাটি নিয়ে দিয়ে শাড়ি দিয়ে উড়ি যাবে। হ্যাঁ, তো নাতি নাতনি তো খুশি হবে, কি রে দাদু ভাই জানলো কেমনে, ব্যাপারটা মজার। তারপরে ওকে কবে আরেকটা ধর, দেখ এটা তো আরেকটা ম্যাজিক দেখাবো। ওই আরেকটা ধরবে, ওই দেখ এবার সামনের গুলো ঠিক রাখলাম, পিছনের গুলা কাটি দিলাম, আমি বলি দিলাম দেখ এটা কিন্তু আর উঠতে পারবে না। হ্যাঁ, এরকম কাটি দিয়ে ছাড়ি দিবি, দেখবে যে হ্যাঁ সুলমান তোর সোয়া আর উঠতে পারবে না, দেখ ওই আর উঠবে না। তারপর ওর তো ভালো লেগে যাবে। এখন বাচ্চা যদি চালাক হয়ে থাকে, তাহলে তোকে বলবে যে দাদু ভাই তাহলে আরেকটা কাজ করে, আরেকটাকে না ধরে, না দুইটা না, এই সাইডের দুইটাই কাটি দেয়। এবার কি হবে? তখন তোর কিন্তু ম্যাজিক ফেল। আর তো কইতে পারবি না যে কি হবে, কি হবে বলতো? উঠতে পারবে? সে উঠতে পারবে না সেটা তো সত্য কথা। তো কি হবে তাহলে? ও তো একটা এখনো উড্ডয়ন ক্ষমক পাখা আছে, তখন কি করবে? তখন সে ওড়ার চেষ্টা করলে খালি ঘুরবে, বুঝছো? খালি ঘুরবে। তো তখন তুমি ওকে কবা যে দেখ এটা যদি করিস তো এই পাশে বাড়ি মারবে না, তো এই পাশে ঘুরবে, মানে তুই ডিরেকশনটাও কইতে পারবা যে এইদিকে ঘুরবে, এই ডিরেকশনে ঘুরবে। তারপরে তুমি এখন আরেকবার লিড দিবা যে আরেকটাকে ধর, দেখ এই পাশের গুলা কাটিতে দেখিস এবার উল্টা পাশে ঘুরবে। হ্যাঁ, ও তো ভালো বুদ্ধি, মানে দেখবে অসাধারণ। এখন বাচ্চাটা যদি একটু চালাক হয়ে থাকে, এখনকার গুলো একটু বেশি চালাক হয়, তখন কবে যে দাদু ভাই আরেকটা কাজ করি, এই চারটারই অর্ধেক অর্ধেক করে কাটি দিই। এবার দেখি কি করে, কি করবে? উঠবে? উঠবে না। কিন্তু সে ট্রাই করবে, তার যতটুকু আছে, যতটুকু বল দরকার তার উড্ডয়নের জন্য, ততটুকু সে পাবে না। আবার বাচ্চা এরকমও বলতে পারে যে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই সামনের দুইটার অর্ধেক করে কাটি দেয়, পিছন গুলা ঠিক থাক, তখন কি উঠবে? হ্যাঁ অবশ্যই উঠবে। দেখছো, তুমি তখন ম্যাজিশিয়ান। হ্যাঁ, বুঝছো? ওকে এমনি এমনি বোঝাবা যায় এরকম ঘটনাগুলা ঘটে। তাহলে ঘাস ফড়িং দিছে তোদেরকে এই জন্য যে বৃদ্ধ বয়সে সময় কাটে জানো, বুঝছো? আচ্ছা, এখন এই দেখ আর কি আছে। ডানার মধ্যে এগুলো কথা সব লেখা আছে, এখন বের করো, বই বের করো, লাইন গুলো মেলাই নাও। তাহলে ডানাগুলা কি দিয়ে তৈরি?
ডানাগুলা কিউটিকল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কিউটিকল। নরম না? অনেক পাতলা, নরম মানেই তো কিউটিকল। আচ্ছা ওকে ফাইন। তারপরে নিচের দিকে দেখ লেখা আছে যে সামনের ডানা দুইটা বেশ বড়, এই যে কথাগুলো শুরু হইলো, সামনের ডানা দুইটা বেশ বড়, শক্ত এবং সরু, ছোট এবং কি সরু, কখনো উঠতে সহায়তা করে না। এই যে এই কথাগুলো, অগ্রডানা ভারী, শক্ত, অস্বচ্ছ, প্রশস্ত, এই কি যেন কেমন, এটা চিকন, এটা সরু হবে, ঠিক আছে, এটা উঠতে সহায়তা করে না। এই কথাগুলো গেল। এখন আসো এই ডানা দুইগুলা কাজ কি তাহলে উঠতে সহায়তা না করলে? পিছনের গুলাকে ঢেকে রাখা। দেখো লেখা আছে পিছনের ডানাগুলোকে কি করে? ঢেকে রাখে। সেই জন্য এগুলোকে বলা হয় এলিট্রা অথবা ডানার আবরণ বা টেগমিনা বলা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরেই দেখ লেখা আছে পিছনের বা পশ্চাৎ যে ডানাগুলো আছে এগুলো বেশ চওড়া, বড়, পর্দার মতো স্বচ্ছ হবে এটা এবং উঠতে সহায়তা করে। কথা তো সত্য। উঠতে গেলে যা যা দরকার, ভারী হওয়া যাবে না, পাতলা হইতে হবে, স্বচ্ছ হওয়া লাগবে। এই যে এই বৈশিষ্ট্যগুলো, চওড়া হওয়া লাগবে, বেশি বেশি প্রশস্ত হলে বেশি বাতাসকে ফোর্স করতে পারবে, তাহলে এগুলা হওয়া লাগবে বৈশিষ্ট্য, বুঝছো? আর এরা উঠতে সহায়তা করে। আর বিশ্রামের সময় পিছনের ডানা জোড়া গুলাকে কার নিচে থাকে? ওরা তখন সামনের ডানা জোড়া গুলা ঢাকনা দিয়ে বসে থাকে, যাতে এটা আহত না হইতে পারে, বুঝছো? শেষ। এখন আসো পাটা থেকে খুব সামান্য পড়াশোনা। তোরা কি ঘাস ফড়িং দেখছো? সত্যিকারে ঘাস ফড়িং, যেটা সবুজ বর্ণের, ভালো করে দেখিস নাই? আচ্ছা জীবনে কোনোদিন ধরতে গেছিল ওইটাকে? ধরতে গেলে দেখবি যে ওই স্থির এরকম বসে আছে, এই শব্দটা খেলে লাগবে। এটা তোর ফড়িংটা বসে আছে, ফড়িংকে পা আছে না, এদিকে পা আছে 3 জোড়া, পাটা মানে স্থির বসে আছে জিনিসটা, তুমি ধরতে গেছো, হঠাৎ করে একটা সজোরে লাফ দিবে, সজোরে লাফ দেয় না? তো তুমি আমি এরকম দাঁড়িয়ে থাকে কত দূর আর লাফ দিতে পারবো? পারবো কি? পারবো না। ওরা কিন্তু অনেক জোরে লাফ দেয়, মানে স্বাভাবিকের থেকে বেশি মনে হচ্ছে না? স্থির থেকে দৌড় দিয়ে আসে লাফ দিবে, গতির জড়তাতে একটু যাবে, ওটা হচ্ছে আলাদা। কিন্তু হঠাৎ করে ঝাঁপ দিল, তখন তার শরীরের এই পেশিটা কাজ করে, বুঝছো? এই ওর পায়েও আমাদের পায়ের মতো 5টা অংশ আছে। তাহলে এই পেশিটার নাম হচ্ছে সার্টোটোরিয়াল পেশি। কি পেশি? সার্টোটোরিয়াল পেশি। এই ঘাস ফড়িং এর দেহে সার্টোটোরিয়াল পেশিটা অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন, অনেক দৃঢ়, খুব কাজ করে এই পেশিটা, তাই এর পাকে বলা হয় সার্টোটোরিয়াল। পা একটু নিচের দিকে বলার উপর শব্দটা খেলতে পাইছো? ওখানে দেখ লেখা আছে এরা, ওই যে দেখ ফিমারের অংশটা অনেক বড় এবং মাংসল গঠনের হওয়ায় এরা লাফ দিয়ে অনেক দূরত্ব অতিক্রম করতে পারে। এ ধরনের পাকে বলা হয় সার্টোটোরিয়াল পা। কেন সার্টোটোরিয়াল পা বলা হয়? কারণ এদের ওই পেশিটা খুব সুগঠিত, খুব ভালো কাজ করে, তাই এরা অনেক জোরে লাফ দিতে পারে, বুঝছো? তাহলে ঘাস ফড়িং এর পা কি কি ধরনের পা নামে পরিচিত? সার্টোটোরিয়াল পা নামে পরিচিত। এখন কথা হচ্ছে এই পায়ের কয়টা অংশ থাকে? পায়ের অংশ আছে টোটাল 5টা। কয়টা অংশ থাকে? 5টা। তাহলে লেগ কোথা থেকে তৈরি এগুলো তো তুমি জানো, কয় জোড়া থাকে এগুলো তুমি জানো। এখন এটার অংশ কয়টা? 5টা অংশ। এখন কি কি অংশ আমাদের শরীরে পায়ে কি কি আছে বলতে? এই অংশটাকে ফিমার বলি না? তাহলে ওদের শরীরে একটা জিনিসের নাম কি? ফিমার। তারপরে আমাদের নিচের দিকে পায়ের এখানে টিবিয়া ফিবুলা আছে না? তো ওদের ফিবুলা থাকে না, ওদের কি থাকে? টিবিয়া থাকে। কি থাকে? টিবিয়া। আচ্ছা টিবিয়া থাকলো। তারপরে কি থাকে আমাদের? এই যে পায়ের যে টার্সাল হাড্ডিগুলো থাকে না, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এরকম থাকে না? তো ওদের টার্সাল হাড্ডি থাকে। এই টার্সালটাকে ওদের শরীরে টার্সাস বলে। কি বলে? টার্সাস। তো আমাদের পায়ে যেটা টার্সাল, ওদেরকে কি বলা হয়? টার্সাস। টার্সাস। এখন কথা হচ্ছে ওদের টার্সাসে কি নখর থাকে? হ্যাঁ থাকে। পা ধরে দেখবে যে আঁচড় কেটে দিবে, দিবে না? তাহলে নখর যুক্ত, কিন্তু টার্সাস কি যুক্ত? নখর যুক্ত। তাহলে কয়টা অংশ হইলো বলতো? 3টা। এখন আরো তো 2টা অংশ আছে, তাহলে আর 2টা অংশ কি? এই আরেকটা অংশ আমাদের ফিমারের, আমাদের ফিমারটা দেখতে এমন, বুঝছো? কি এমন দেখতে, বুঝছো? এমন দেখতে, উপরের অংশটা এমন। এটা একটা বল থাকে, গরু জবাই করার সময় যখন পায়ের পিছনের পাটা কাটে, এখানে একটা বল আর সকেট থাকে, দেখবি থাকে না? তাহলে এই যে এরকম বলের মতো থাকে, বলের মতো থাকার যে অংশটা আছে, এটার উপরের এই অংশটা উঁচু না? উঁচু জায়গাকে বলা হয় ট্রোক্যান্টর। কি বলা হয়? ট্রোক্যান্টর। কি থাকে? ট্রোক্যান্টর। এটাকে বলা হয় ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর। তাহলে এদের পায়ে ফিমারের উপরে কি থাকে? ট্রোক্যান্টর থাকে। এটা 2 নাম্বার। এখন আরেকটা অংশ আমাদের পায়ের সাথে মেলে না, ওইটাকে বলা হয় কক্সা। কি বলা হয়? কক্সা। পরীক্ষায় প্রশ্নটা এই একটাই করবে, পায়ের প্রথম অংশটার নাম কি? কি নাম? হাঁসফড়িং এর পায়ের গোড়ার দিকের অংশটার নাম কি? প্রশ্নটা হবে এভাবে, এই একটা এমসিকিউ করে, যে এই অংশগুলো থেকে একটা এমসিকিউ, গোড়ার দিকের অংশটার নাম কি? গোড়ার দিকের অংশটার নাম কক্সা। কি নাম? কক্সা। বাকি 4টা জিনিস আমাদের শরীরে পায়ের সাথে মেলে। এই ট্রোকেন্টর শব্দটা একটু উদ্ভট মনে হলো, আমরা যখন অঙ্গ চলন পড়বো, সঞ্চালন যখন পড়বো, হাড্ডি যখন পড়বো, তখন আমি হাড্ডি নিয়ে এসে দেখাবো, মানে স্কেলেটন নিয়ে এসে দেখাবো যে এটা ট্রোকেন্টর থাকে। ওখানে 2 ধরনের ট্রোকেন্টর থাকে, একটা গ্রেটার ট্রোকেন্টর, একটা লেজার ট্রোকেন্টর। বড় ট্রোকেন্টর, ছোট ট্রোকেন্টর থাকে। তাহলে এই 5টা অংশ। পা থেকে এতটুকু কথা। পায়ের উৎপত্তি কোথায় আমি অনেক আগে বলে দিছি তো। পায়ের উৎপত্তি কোথায়? অঙ্কীয় দেশ আর পার্শ্ব দেশ, তাই তো? অঙ্কীয় দেশকে ইংলিশে বলা স্টার্নাম আর প্লিউরন। স্টার্নাম আর প্লিউরন থেকে ওঠে কয় জোড়া? 3 জোড়া বা 6টা। এই পায়ের একটা অপর নাম হচ্ছে সার্টাটোরিয়াল পা। কেন সার্টাটোরিয়াল? সার্টেন সে লাভ দিতে পারে, সার্টেন লাভ দিতে পারে। আর এটা 5টা অংশ। পরীক্ষা এমসিকিউতে এই 5টা শব্দ কি আমার মুখস্থ করা লাগবে না? আমার খালি এতটুকু মনে রাখলেই চলবে যে গোড়ার দিকের অংশটার নাম কি। তখন এই 4টা 5টা শব্দ অপশনে থাকবে। গোড়ার দিকের অংশটার নাম কি? কক্সা। ঠিক আছে? গোড়ার দিকের অংশটার নাম কি? কক্সা। তাহলে বক্ষ শেষ হলো। সার্টোটোরিয়াল, সালটোটোরিয়াল পা। সালটোটোরিয়াল পা বই আছে, নিচের দিকে আছে, বোল্ডার উপরে আছে। তাহলে বক্ষ শেষ হলো। এখন আসো উদর। উদর নামে কোনটাকে চিনি আমরা ফড়িং এর? যে জায়গাটাতে গিয়ে আমরা ধরি ওকে, পিছন দিক থেকে যে অ্যাটাকটা করি, লেজ যেটাকে বলি, ওইটাকে আমরা কি বলি? উদর। কি বলি?
উদর। আচ্ছা তাহলে উদর নিয়ে একটু পড়াশোনা করি। তা উদরের মধ্যে কি কি আছে বলতো, কোন কোন দেশ পাওয়া যাবে? হ্যাঁ উদরের মধ্যে আমি শিখাচ্ছি, দাঁড়া শিখাচ্ছি, আমি তোদেরকে গবেষণা করার দরকার নাই। উদর বা অ্যাবডোমেন, দেখো উদর বা অ্যাবডোমেনটা দেখতে কেমন, এইটা আর এটা দিয়ে বুঝাইতে হবে। ধর এই যে এটা ধর লেজটা, ওদের লেজটা কেমন থাকে বলতো, এরকম না, চ্যাপ্টা না, এরকম চ্যাপ্টা তো। তাহলে এটা যদি আবার উদর হয়ে থাকে, এই উপরের দিকটা তো পৃষ্ঠীয় দেশ, লেজটাই তো এটা। আচ্ছা এটা পৃষ্ঠীয় দেশ, এটা কি অঙ্কীয় দেশ। এখন কথা হচ্ছে এবার কি পার্শ্ব দেশটা আছে, এটা কি পার্শ্ব দেশ বলতে পারবো? এই তল কাকে বলে আর রেখা কাকে বলে? জীবনে বাপের জন্মে শুনিনি এগুলো, তাই না? এটা তল কাকে বলে? ম্যাথে শেখাইছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, তাকে তল বলে। কোথায়? এই যে রেখার সমষ্টিকে তল বলে। এরকম অনেকগুলা রেখা, আমি তো এটা সূক্ষ্ম করে আঁকতে পারতেছি না, অনেকগুলা রেখা একত্রিত হলে যা তৈরি হয় তাকে বলা হয় তল। তো এটা কি পার্শ্ব তল আছে এখানে? এখানে এটা যা আছে এটাকে আমরা কি বলবো? পার্শ্ব রেখা। কি বলবো? পার্শ্ব রেখা। তাহলে উদর মানে লেজ, এই কথাটা আগে মাথায় ঢোকা, উদর মানে কি? লেজ। তাহলে ওই লেজটাতে কোন কোন দেশ আছে? তোমার কমন সেন্স কি বলতেছে? পৃষ্ঠীয় দেশ আছে। কি আছে? পৃষ্ঠীয় দেশ আছে। আর কি আছে? অঙ্কীয় দেশ আছে। অঙ্কীয় দেশ আছে, কিন্তু কোন পার্শ্ব দেশ, পার্শ্ব দেশ কি আছে? পার্শ্ব দেশ নাই। তা এগুলোর নাম ইংলিশ শব্দ কিছুক্ষণ আগে শিখে আসলাম। পৃষ্ঠীয় দেশকে কি বলা হয়? টার্গাম। এটাকে বলা হয় স্টার্নাম। কিন্তু প্লিউরন কি এখানে আছে? প্লিউরন নাই। তোদের বইয়ে যেখানে উদর বা অ্যাবডোমেন শুরু হইলো ওইখানে দেখ লেখা আছে এখানে টার্গাম স্টার্নাম থাকলেও প্লিউরন থাকে না। এই যে প্লিউরন থাকে না কথাটা, এটা কি আমি বুঝাইতে পারছি ইন বাংলায়? এটা কি কনসেপশনে আসছে, ভিজুয়াল হইছে যে জিনিসটা কি? এটা যদি না বোঝো, বিশ্বাস করে এগুলো মনে থাকবে না। যখনই কবে প্লিউরন থাকে না কোথায়, তুমি আর পাবা না। তোমাকে আগে বোঝা লাগবে প্লিউরন মানে পার্শ্ব দেশ। তুমি যদি বক্ষ দেখাইতে যাও, বক্ষ পার্শ্ব দেশ আছে না, দেখছি না আমরা ভাস্করিং ফরিং দেখছি তো। তাহলে উদরের দিকে যখন যাবো, অপশনে উদর থাকবে, ওইখানে যা দেখবো উদরে এটাতে পার্শ্ব দেশ নাই। এখানে যা আছে তাকে কি বলা হয়? পার্শ্ব রেখা। কি থাকে? পার্শ্ব রেখা। এটা এই কথাগুলো ওখানে লেখা আছে না শুরুর দিকে, দেখ এই কথাটা লেখা আছে খণ্ডটা পরে ওই যে নিচের দিকে। এখানে কি থাকে? টার্গাম। এই প্রথম লাইনেরই শেষে তো লেখা আছে টার্গাম স্টার্নাম থাকলেও এখানে কি থাকে না? প্লিউরন থাকে না। এখন কথা হচ্ছে ফরিং এর উদরটা তো দেখছো, উদরটা ইনকে ঘর কাটা কাটা থাকে না? এই ঘর কাটা কাটা আছে কিনা? এবং ঘর কাটা কাটা থাকে। এই ঘরগুলা প্রত্যেকটা এক একটা করে খণ্ড। কি খণ্ড? তাহলে এই উদর বা অ্যাবডোমেনে কয়টা খণ্ড থাকে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, এই কোশ্চেনটা বারবার আসে, কারণ এটা এমন জায়গায় আছে আই কেসিং, পেজটা খুললে এটা নজরে পড়বে। আর অপশন বানানো তো সোজা, তাই তো? তো এখন 11টা খণ্ড থাকে উদরে। কয়টা খণ্ড থাকে? 11টা। মনে রাখবে একটা ক্রিকেট বা ফুটবল টিম, বুঝছো? একটা টিম থাকে, আর ভুল হবে না। একটা ফুটবল বা একটা ক্রিকেট টিমে 11 জন করে খেলোয়াড় থাকে না? না কেউ একজন বলো যে না এটার থেকে তো বেশি থাকে। খেলে কয়টা মাঠে? 11টা খেলে। তাহলে 11টা করে 11টা খণ্ড থাকে। উদরে কয়টা খণ্ড থাকে? 11টা। এখন প্রথম যে উদরীয় খণ্ডটা আছে না, তো উদরীয় খণ্ড যদি এরকম থাকে, ধর এখানে বক্ষটা ছিল, এটা ধর বক্ষটা ছিল, তারপরেই তো লেজটা থাকবে। তো এটা 1 নম্বর খণ্ড, এটা 2 3 4 5 6 এরকম করে 8টা খণ্ড হবে না? আমি 8টা খণ্ড একটু এখানে আঁকি। তাহলে দেখো এটা ধরো আমাদের কি ছিল? বক্ষ। এটা কি ছিল? বক্ষ। আর এটা মাথা ছিল। আর এইদিকে আমার পুরোটা কি? উদর। তো উদরে কয়টা খণ্ড থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা হ্যাঁ বুঝছো? তাহলে এটা ফার্স্ট খণ্ড, কথা বলিস না। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ফিফথ, 6 7 8 9 10 11, এরকম 11টা খণ্ড থাকবে না? 11টা খণ্ড থাকবে। এই 11 খণ্ডের মধ্যে এই যে 1 নম্বর খণ্ড যেটা আছে, 1 নম্বর খণ্ড সম্পর্কে বিশেষ কিছু কথা আছে, এগুলো এখন আমরা শিখবো। তাহলে 1 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ড এটার বিশেষ কথাগুলো কি কি? দেখো এই 1 নম্বর খণ্ডটাকে বলা হয় অসম্পূর্ণ খণ্ড। কি বলা হয়? অসম্পূর্ণ খণ্ড। এটাই জাস্ট এতটুকু কথা এমসিকিউতে আসবে। ট্রান্সফারিং এর উদরীয় কত নম্বর খণ্ডকটা অসম্পূর্ণ? তাহলে অসম্পূর্ণ কোনটা? প্রথম খণ্ডকটা। কত খণ্ডকটা? প্রথম। এইবার যেটা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে ওটা সুইসাইড করছে অলরেডি, জানো? জানিস না? হ্যাঁ জীবন চান্স পাই, আমি এখন জানি ও কেন সুইসাইড করছে। ওকে যেমন আসে খুঁজছে ওইরকমই হয়তো কাহিনী, তাই তো? তুষারকে আসে খুঁজছে না, তুষার ভাইকে ডাকছে। হ্যাঁ আচ্ছা, এরকমই কোনো হয়তো ঘটনা, বুঝছো? আচ্ছা, তো তোদেরকে আসলে নিয়ে আসলে বলার কিছু নাই, বুঝছিস? তো কে যেন আমাকে, শাওন না তুই না? হ্যাঁ শাওন আমাকে কালকে একটা প্রশ্ন করছে, বুঝছো? আমি তোর এটা তো রিপ্লাই দিছি, কালে দেখে চলে গেছি। তো শাওন আমাকে একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভাই এত করে যে আমরা পড়তেছি পড়াগুলো পড়াগুলো তো মনে থাকতেছে না, বুঝছো? তোদের এই সমস্যা না? হ্যাঁ বায়োলজি, হ্যাঁ স্পেশালি ও আমাকে এটা এই কথাটাই লিখছে যে ভাই বায়োলজিটা আমি এত করে পড়তেছি, খালি বায়োলজি না, তাও মনে থাকে না। এখানে খালি নট অনলি বায়োলজি, এখানে শব্দটা হবে পড়াগুলা। হ্যাঁ পড়াগুলো এত পড়তেছি তাও ভাই মনে থাকতেছে না। এই সমস্যাটা তোদের না? এই সমস্যাটা জাতীয় সমস্যা, এই তোদের প্রজন্মেরই এটা সমস্যা। কেন জানো? এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সাইকোলজিক্যাল প্রবলেম। সেটা হচ্ছে আমাদের প্রজন্ম এখন, আমাদের প্রজন্মের ওই যে সহনশীলতা, ধৈর্যশীলতা কম। আমাদের প্রজন্ম হাতে হাতে রেজাল্ট চাই, বুঝছো? এই জন্যই সমস্যা। এক্সপেকটেশন, প্রত্যাশার লেভেলটা বেশি, কাজের কাজ আবার কম করি। মানে আজকেই বললাম, আজকেই আমাকে পারতে হবে, আজকেই পড়ছি, 7 দিন পর আমি মনে করা ট্রাই করবো, আমার মনে পড়া লাগবে। এই যে ইনস্ট্যান্ট রেজাল্ট চাই আমরা, বুঝছো?
মানে এখনই করলাম, এখনই আমার রেজাল্ট লাগবে, এখনই পড়ছি, আমি একবার আমি পড়ছি, এটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। এই যে ইনস্ট্যান্ট বা আমাদের যে টেন্ডেন্সিটার যে সমস্যা, এটাতেই সমস্যা, সমস্যাটা তো এখানে। তো স্যার আমি এটা একবার পড়ছি, আজকে পড়ছি, এই তোমরা কি মনে করো যে রাতারাতি ওই যে পিরামিড গঠন হয়ে গেছে একদিনে হয়েছে? কনসিস্টেন্সি, অনেক দিনের সাধনার ফল এটা। তোমার ওই একদিনে এগুলো মনে থাকবে না, বুঝছো? একদিনে এগুলো মনে থাকবে না। এই একটা দিন আমি খুব ভালো করে পড়ছি, তারপর 10 দিন আর নাই পড়াশোনার সাথে। কনসিস্টেন্সি না থাকলে, কন্টিনিউইটি না থাকলে হবে না, বুঝছো? এই যে আমাকে তো তোরা দেখিস, এমন কোনো রাস্তা নাই এখানে, এই যে লালবাগ থেকে মেডিকেল মোড় পর্যন্ত, তোদের সাথে আমি এগুলো গল্প অনেক করছি। মেডিকেল মোড় থেকে, এই যে লালবাগ থেকে মেডিকেল মোড় পর্যন্ত এই পাশ দিয়ে হাঁটে গেলে ভিতরটা এই যে সুপার হয়ে মানে মূল অটো জেপের দিয়ে যায়, এই রাস্তাগুলোর কোন দোকানটার পর কোন দোকানটা পড়বে, এটা রেজনেশন এক সময় মুখস্থ বলতে পারতো। কে আবার ফোন দিচ্ছে এই সময়, বুঝছো? এক সময় এগুলা রেজনেশন বলতে পারতো, বুঝছো? কষ্টের ফসল এগুলা। হ্যাঁ, যখন হচ্ছে হলো এডমিশন দিই আমরা, এডমিশনের সময় কত পরিশ্রম করছি, পরিশ্রমের ফসল এগুলা। তো ফার্স্ট ইয়ারে থাকতে, তোদের লেভেলে থাকতে, হ্যাঁ তোদের সময় থাকতে তো আমি এত প্রাইভেট পড়া বা হচ্ছে ওই যে বায়োলজির কথাই যদি বলি, আমি জীবনে কোনোদিন বায়োলজি প্রাইভেট পড়িনি, আমি পারছি না? কিভাবে পারছি? অধ্যবসায়, বসে থাকতাম চারে ঘন্টার পর ঘন্টা। আমার বাড়িতে একটা চেয়ার আছে, কাঠের চেয়ার আছে, ওইটাতে এত বেশি বসে থাকছি যে ওইটাতে কোনো আঘাত হয় নাই, বাইরে থেকে কোনো ইনজুরি হয় নাই, ওইটার পায়াটা মানে বসে থাকতে থাকতে পায়াটা গুলা বাঁকে গেছে, মানে নষ্ট হয়ে গেছে চেয়ারটা। এত বেশি বসে থাকতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। পড়াশোনার সাথে থাকতে হবে, তুমি পারবা না, তোমার মনে থাকবে না, দ্যাটস ন্যাচারাল, এটাই স্বাভাবিক, বুঝেছো? কিন্তু বারবার রিভিশন করতে হবে। আমরা কাজ করতে চাই কম, ওই যে একবার পড়ছি আমার এটা সারা জীবন মনে থাকবে, এটা ধরে বসে আছি। তোমরা কয়জন আছো শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টা ওই পড়ানোর পর আরেকবার পড়ছো? নাই, কেউ করলো নাই। অথচ সময় কিন্তু ছিল তোদের, তোরা নিজেকে জাজ করে জিজ্ঞেস করে দেখ, সময় তোরা পাইছিলি? পাইছিলে না? শুক্রবার গেছে, মাঝখানে কত বন্ধ বন্ধ গেছে, পড়িস নাই কিন্তু। বা আমি ধর প্রাইভেট বন্ধ দিছি কোনোদিন, আজকে পড়ানোর কথা ছিল বন্ধ দিছি, তুই দিব্যি আজকে তো ছুটি। কিন্তু ওই একটা ঘন্টা সময়ও যদি তুমি আগের পড়াগুলো পড়তা, তাহলে কিন্তু কাজে দিত, বুঝছো? এই বুঝছো, ইতিহাসে এই সফলতা বা যেটাকে তোরা সফলতা বলিস, চান্স পাওয়া, চান্স পাওয়া আসলে সফলতা না, যেটাকে সফলতা বলিস তোরা, ওইটাও এমনি এমনি আসবে না, বুঝছো? আব্দুর রহমান নামে একটা ছেলেকে আমি চিনতাম, ওই মেডিজনের সুবাদে ওই ছেলেটাকে চিনতাম। ও এরকম অসাধারণ পড়াশোনা করতো, মানে অস্বাভাবিক রকমের পড়াশোনা, মানে কমফোর্ট জোনে তো বসে থাকে কিছু হবে না, এটা মাথায় রাখবা। আর শর্টকাটে কিছু হবে না, সফলতার এ, হ্যাঁ ছোট, আব্দুর রহমান। শফিকুলকে চিনতাম, শফিকুল সরকারি কলেজের ছিল। হম, অস্বাভাবিক পড়াশোনা করতো, অস্বাভাবিক পড়াশোনা, আমি অস্বাভাবিক পড়াশোনা করতাম, আমার থেকে ওরা অস্বাভাবিক পড়াশোনা করতো। শফিকুল এখন ময়মনসিংহ মেডিকেলে পড়ে, বুঝছো? আর আব্দুর রহমান পড়ে ঢাকা মেডিকেলে পড়ে। আমি কোথায় পড়ি? আমি রংপুর মেডিকেলে পড়ি। হ্যাঁ, মেডিকেল তো মেডিকেলই, তাই না? এই যে তোদের ম্যাডামের টি শার্ট, এই ওটি। হ্যাঁ, আচ্ছা, পড়তে হবে এখানে, পড়ার দেয়ার ইজ নো শর্টকাট ফর সাকসেস, সাকসেসের জন্য কোনো শর্টকাট রাস্তা হতে পারে না, এটা মাথায় রাখবা। অস্বাভাবিক পরিশ্রম যারা করছে, ওই যে সিজন আছে না তোদের অ্যাপ্রোচেবল যে ছেলেটা, ওর সাথে কথা বলে দেখিস, অস্বাভাবিক পড়াশোনা করছে, অস্বাভাবিক। ওর মা আমাকে মাঝে মাঝে ফোন করতো, ফোন করে বলতো যে আগে একটু বলো, তাতে একটু ঘুমায় ঘুমায়, মানে অসুস্থ হয়ে যাবে তুই, হম, ঘুমায় জানো একটু, এটা মাথায় রাখতে হবে, বুঝছো? ও আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এগুলা তোরা অল্পতে, আমাদের এই প্রজন্মটা কেন জানে অল্পতে ডিপ্রেশনে চলে যায়, আত্মহননের মতো পথ বাঁচি না। হম, মোটিভেশন পায় না, ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, পড়ার বলে মোটিভেশন লাগবে। হম, পড়ার মোটিভেশন তো তোমার বাবা মা, বাবা মার দিকে তাকাও, ওগুলা তাকালেই মোটিভেশন চলে যাবে। যদি চলি না আসে, তাহলে হোমোসাপিয়েন্সের একটু উপরে আছে, শেষ, আর কোনো কথা নাই এখানে। আচ্ছা, এখানে দেখ, তাহলে অসম্পূর্ণ খণ্ড কেন এটাকে বলা হচ্ছে, প্রথম খণ্ডটাকে কেন অসম্পূর্ণ বলা হচ্ছে? এই যে এখানে যখন আমি পড়াই তখন তো সুন্দর বুঝি আমরা, তো পরে কেন আমি পারতেছি না? পরের কাজটা তুমি করতেছো না, এই সিম্পল, সহজ সরল সমীকরণ। পরের কাজটা তুমি করতেছো না, পরের কাজটা কি করা উচিত ছিল? আজকে গিয়ে পড়ার কথা ছিল, নেক্সট দিনে যখন প্রাইভেটে আসবো, আগের দিনের পড়াটা একটু চোখ বোলায় আসার কথা ছিল 5 মিনিটে, আসেনি তো, তো ওটা মনে থাকবে না। প্রতি শুক্রবারে এই এক সপ্তাহে যা হয়েছে সবগুলা সাবজেক্টে, ওগুলা একটু চোখ বোলানো, চোখ বোলানো, জাস্ট পেজ ঘোরানো, যে আচ্ছা এটা থেকে এটা সামারি করা শেখা লাগবে তো। এখানে পড়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন পড়াগুলো পড়বো না। জ্ঞান অর্জন মানে এটা নয় যে কি কি আমাকে আমি কি কি জানি, এটা জ্ঞান অর্জন না। জ্ঞান অর্জন মানে কি কি অ্যাভয়েড করা লাগবে এটাও জানা, বুঝছো? তাহলে এটা শেখা লাগবে তো। তাহলে কেন এটাকে অসম্পূর্ণ খণ্ড বলে? তাহলে অসম্পূর্ণ খণ্ড বলার কারণ হচ্ছে, দেখো এই উদরীয় প্রত্যেকটা খণ্ডের এই দুইটা জিনিস থাকার কথা না, টার্গাম আর স্টার্নাম, ক্লিয়ার অন্ত থাকবে না, কারোরই থাকবে না। এই এক নম্বরটার আবার এই দুইটারও একটা নাই, কোনটা নাই? এই যে নিচের দিকে পেটের দিকটাকে অঙ্কীয় দেশ বলে না, প্রথম খণ্ডটার অঙ্কীয় দেশটা নাই, মানে প্রথম খণ্ডটাতে কি নাই? স্টার্নাম নাই, খালি কি আছে এখানে? খালি টার্গাম আছে, তাই এটাকে কি বলা হয়? অসম্পূর্ণ খণ্ড। ওরা আসছে মনে হয়, হ্যাঁ হয়েছে, শেষ হয়েছে। তাহলে এই খণ্ডটাকে কি বলা হয়? অসম্পূর্ণ খণ্ড অথবা প্রথম খণ্ড। আচ্ছা, এই প্রথম খণ্ডটা অসম্পূর্ণ হলে কি হবে? এইটার মধ্যে আবার শ্রবণ থলি আছে, কি আছে? শ্রবণ থলি। আমরা প্রথম দিনে এটা লিখে দিছিলাম, ওই যে তিনটা লিখছিলাম না খণ্ড অংশ, তো এটাতে কি থাকে? শ্রবণ থলি, শ্রবণ
থলি, অথবা এই শ্রবণথলির অপর নাম কি? টিম্পেনাম। কি ছিল? টিম্পেনাম, হ্যাঁ টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা। এটা প্রথম খণ্ডতে থাকে। এই কয়েকটা কথা এখানে যা যা লেখা আছে এগুলো সবগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওখানে বইয়ে দেখ প্রথম খণ্ড হেডিং দিয়ে যা যা লেখা আছে সবগুলো, যে এক নম্বরেই দেখ লেখা আছে টিম্পেনাম, পাইছো? টিম্পেনাম ওইটাতেই দেখ লেখা আছে এটা প্রথম খণ্ড, এটাতে কি থাকে? শ্রবণ থলি থাকে অথবা টিম্পেনিক পর্দা থাকে বা টিম্পেনাম বলে এটাকে, পাইছো? এই প্রথম হেডিংটার উপরের দিকে দেখো যে যেখানে উদরের 11টা খণ্ড ছিল, প্লিউরন থাকে না, তারপরেই দেখ লেখা আছে প্রথম উদরীয় খণ্ডটা অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? কারণ এটাতে স্টার্নামটা থাকে না। কি থাকে না? স্টার্নাম থাকে না, শুধু কি থাকে? শুধু টার্গাম থাকে। হ্যাঁ, পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, মানে স্টার্নামটা থাকে না, পশ্চাৎ বক্ষের সাথে সরাসরি কন্টিনিউয়েশন হয়ে যায়। শুধু কোনটা থাকে এখানে? শুধু টার্গাম থাকে। দেখে এতে শুধু কি থাকে? টার্গাম থাকে, ঠিক আছে? টার্গাম থাকে। আর এটা এই জন্য এটাকে কি বলা হয়? অসম্পূর্ণ খণ্ড বলে। এখন আসলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসরন্ধ্রগুলো এখানে কোথায় থাকবে? এই শ্বাসরন্ধ্র এদের জন্য বরাদ্দ আছে কয়টা? উদরের জন্য 8 জোড়া। কয় জোড়া? 8 জোড়া। তাহলে এই প্রথমটার এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, দ্বিতীয়টার এখানে একটা, এখানে একটা, তৃতীয়টার এখানে, এরকম করে যদি দেওয়া শুরু করি কতদূর পর্যন্ত পাবে? অষ্টম খণ্ড পর্যন্ত না? তাহলে অষ্টম খণ্ড পর্যন্ত শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। এখন কথা হচ্ছে এই স্পাইরাকল গুলো থাকে কোথায়? উদরে থাকবে না বক্ষে থাকবে? এই যে এখানে উদর আর বক্ষ বুঝছে, পৃষ্ঠীয় দেশে না অঙ্কীয় দেশে? জি না, এই যে 500 রেখা যেটা আছে এই রেখায় থাকে। কি থাকে? 500 রেখায়। কিন্তু এবার দেখ স্যার বইয়ে 500 রেখা না লিখে 500 দেশ লিখছে, যেটা একটা ক্রাইম। স্যার উপরেই তো বললো 500 দেশ থাকে না, ঠিক আছে? তাহলে এই শ্বাসরন্ধ্র 8 জোড়া, কত থেকে? 1 থেকে 8 পর্যন্ত না? 1 থেকে 8 পর্যন্ত কোন দিকে থাকবে? 500 দেশ নয়, 500 রেখায়। কত থাকে? 500 রেখায়। এগুলা 8 জোড়া বা শ্বাসরন্ধ্র স্পাইরাল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিনে আমরা পাইব বা জননাঙ্গ থেকে শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, যে জায়গাটা কঠিন লাগার কথা সেই জায়গাটা আজকে শেষ হয়েছে, ঠিক আছে? নেক্সট দিন আমরা বন্ধ তোদের কবে সর্বশেষ বন্ধ?